কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। 6। সকালের সূর্য এখন ঠিক মাথার উপরে। অদ্ভুত শক্তিতে শরীরের সমস্ত জোর টেনে নিচ্ছে। ক্লান্তি এসে ভর করছে সমস্ত শরীরে। অথচ সময়টা ক্লান্তিতে ঝিমিয়ে পড়ার না। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। অয়ন খুবই বিচলিত চোখে তার হাতে থাকা বোমাটির দিকে তাকাল। খুবই করুণ চাহনি। জিতু আর মাহিম ঠোঁট টিপে হাসল। তারা দুজন আপাতত নিশ্চিন্ত। তারা তাদের বোম সফলভাবে ডিফিউজ করতে পেরেছে। জিতু যদিও শেষে এসে ঝামেলা করেছিল, কিন্তু মাহিম নিজ থেকেই পুরোটা পেরেছে। এখন পালা অয়নের। হাতে থাকা বোমার দিকে তার অসহায় চোখ। সবার আগে নিশ্চিত করতে হবে বোমার ধরন। টাইমার বেইজড, রিমোট কন্ট্রোল নাকি প্রেশার সেন্সিটিভ। অয়ন প্রথম দেখাতেই সেটা ধরতে পারল না। বোমার ধরনই যদি না বোঝে তবে ডিফিউজ করবে কিভাবে? সে একবার চোখ তুলে এহতেশাম স্যারকে দেখল। স্যার তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন। দূরত্ব বেশি হওয়ায় অয়ন তার চোখের ভাষা বুঝতে পারেনি। যদি কাছে থাকত তবে অয়ন দেখত স্যার মোটেও তার উপর রেগে নেই। স্যারের চোখে যা ছিল তা ছিল উৎকণ্ঠা। ছাত্রদের পরীক্ষা চলাকালীন শিক্ষকের ভেতর যেই উৎকণ্ঠা কাজ করে ঠিক সেটাই। মেজর এহতেশাম তার হাত দুটো আড়াআড়ি করে পেছনে রেখে স্থির নয়নে তার ছাত্রদের কার্যকলাপ দেখছিলেন। এরা তার সন্তানের মতো। তার এদের প্রতি অল্প স্বল্প মায়া জন্মেছে। মায়া জন্মানের কারণ স্পষ্ট না, কিন্তু তিনি এদের স্নেহ করেন ভীষণ। অয়ন যখন বিভ্রান্ত চোখে তার দিকে তাকাল, এহতেশাম কেবল এক আঙুলে ঘড়ির ডায়ালার স্পর্শ করল। ব্যাস অতটুকুই। তারপর বোমার ধরন বুঝতে অয়নের সময় লাগল 2 সেকেন্ড। টাইমার বেইজড বোম। পরবর্তী ধাপ ডেটোনেটর শনাক্ত করা। তারপর ফ্রিকোয়েন্সি ব্লকার ব্যবহার করে রিমোট ডেটোনেশন বন্ধ করা। মূল কাজ বলতে গেলে অতটুকুই। তারপর সবশেষে টাইমারের সুইচ খুঁজে সেটা বন্ধ করতে হবে। অয়ন বহু কষ্টে নিজের কাজে সফল হল। কাজ শেষ হতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রশান্তি আর স্বস্তি মেশানো শ্বাস। সেই সাথে এহতেশামের ভেতরটাও হালকা হল। কর্নেল আহাদের উপর সে কিছুটা বিরক্ত, যদিও সে বিরক্তিটুকু প্রকাশ করেনি। কিন্তু কিছু কারণে সে আহাদের আচরণে ক্ষিপ্ত। এই ছেলেগুলো নতুন নতুন জয়েন করেছে। বয়স অনেক অল্প। অনেক কিছুই বুঝে না। সব কিছুরই একটা বয়স থাকে। এই অল্প বয়সে এদের বোম ডিসপোজাল ট্রেনিং শেখানোর কোনো মানে হয় না। আরও 1-2 বছর পর শেখানো যেত। এখনই এসব কঠিন কঠিন জিনিসের কি দরকার? মিলিটারি ট্রেনিং একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মতো। বললেই তো আর হয়ে যায় না। ধীরে ধীরে পুরো শরীরকে সেভাবে ফর্ম আপ করতে হয়। আস্তে আস্তে বছরের পর বছর ট্রেনিংয়ের দরুন সবকিছু শিখতে পারা যায়। হুট করেই তো সদ্য জয়েন করা ছেলেদের উপর এসব চাপিয়ে দেওয়া যায় না। শুরুতেই যদি একটা পেশার প্রতি মানুষের ঘৃণা ধরে যায় তাহলে কেমন করে হবে? এহতেশাম এই নিয়ে কর্নেল স্যারের উপর কিছুটা ক্ষুব্ধ, যদিও সেটা কোনোভাবেই প্রকাশ করেনি। এখানে চেইন অব কমান্ড খুব গুরুত্বপূর্ণ। উচ্চ পদস্থ অফিসারকে বাধ্যতামূলক সম্মান দিতেই হবে। সে পুনরায় সামনে তাকাল। অয়ন উঠে এসে মাহিম আর জিতুর পাশে দাঁড়িয়েছে। এখন তন্ময়ের পালা। এহতেশাম তীক্ষ্ণ চোখে সেদিকে তাকাল। তন্ময়কে নিয়ে তার ভয় সবচেয়ে বেশি। মধুমিতা সিনেমা হল। হলের বাইরে বড় করে নাম লিখা। অরুণিমা সেটা দেখতেই চোখ কপালে তুলল। তুমি সিনেমা হলে আনলে আমায়? হুম, কিন্তু আমাদের তো টিকিট নেই। অভি শীতল চোখে তার দিকে তাকাল। অরুণিমা আর কথা বলল না। এক আঙুল মুখে চেপে বলল, আচ্ছা আর কথা বলবো না। অভি তার হাত ধরে রেখেই কাউন্টার পর্যন্ত গেল। তারপর ঘুরে ঘুরে চারপাশ দেখল। প্রবেশদ্বার থেকে একটু দূরে একটা ছেলে দাঁড়ানো ছিল। তার মতিগতি দেখেই অভি কিছু একটা আঁচ করল। সামনে গিয়ে বলল, ব্ল্যাক? ছেলেটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। অভি পকেট থেকে মানিব্যাগ বের করল। কত? একটা 300। অভি চোখ তুলল। অত্যাধিক ঠান্ডা গলায় বলল, আমাকে কি তোমার ভিনদেশি সৌদাগর মনে হচ্ছে? 120 টাকার টিকিট 300 চাইছ? তার চাহনিতেই বোধহয় ছেলেটা মিয়ে গেল। আমতা আমতা করে বলল, সবাই তো 300তেই কিনল। সবাই কিনলে আমাকে কিনতে হবে? ঠিক করো, বলো কততে দিবে? ছেলেটা একটু ভাবল। শেষে রয়সয় জবাব দিল, দুটো নিলে 400 রাখব। অভি মানিব্যাগ থেকে 350 টাকা বের করে তার হাতের মুঠোয় ধরিয়ে দিল। বলল, নাও এটা রাখো।
আর টিকিট দাও। ছেলেটা আর কিছু বলল না। সুবোধ বালকের মতো 2টা টিকিট তার হাতে তুলে দিল। অভি পেছনে ফিরল। অরুণিমার চোখে তখন ঝলমলে দীপ্তির ছোঁয়া। অভি হাসকি গলায় বলল, চলো, ভেতরে চলো। অরুণিমা যেতে যেতে উত্তেজিত স্বরে বলল, কেমন করে টিকিট পেলে? ব্ল্যাকের টিকিট। অবৈধ। অভি থামল। পেছনে ফিরে বলল, কেন? অনৈতিকভাবে কেনা টিকিটে সিনেমা দেখবে না নাকি? পাগল নাকি? অরুণিমা 2 দিকে মাথা নেড়ে বলল, এত নৈতিকতা নাই আমার। সিনেমা দেখতে পারছি, এটাই বড় কথা। এসব ব্ল্যাক হোয়াইট বুঝি না। চলো তো। ভেতরে যাওয়ার পর অরু সবার আগে দেখল তিয়াশাকে। উপরের একটা সিটে বসেছিল। অরুণিমার সাথে চোখাচোখি হতেই চমকালো ভীষণ। অস্ফুটস্বরে বলল, অরুণিমা আর অভি ভাইজান না? সৃজনী তার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকাল। হলের মূল দরজা থেকে একটু দূরেই অরু আর অভি দাঁড়ানো ছিল। অরুণিমা তাদের দেখতেই একগাল হাসল। সৃজনী দেখল অভির হাতের মুঠোয় থাকা অরুর হাত। তারপর আর কোনো কিছু চোখে পড়েনি। চোখটা সেদিকেই আটকে ছিল। ভেতরে কিছু একটা ধক করে উঠল। সৃজনী পাত্তা দিল না। বসার সিটটা শক্ত করে খামচে ধরে কেবল ঢোক গিলল কয়েকবার। অভি অবশ্য তাদের দিকে তাকায়নি। তাকানোর বিন্দু পরিমাণ ইচ্ছে হয়নি। একটা চাপা রাগ তার সবসময়ই এদের উপর থাকবে। অরুণিমার স্বভাব সম্পর্কে এরা ভালো করেই অবগত। অভির জন্য এরা টিকিট না আনলেও তার কিছু যায় আসে না। সে সিনেমার মানুষ না। কিন্তু অরুণিমা, সে তো এসব পছন্দ করে। অভির স্ত্রী হওয়ার অপরাধে অরুণিমা যত কিছু থেকে বঞ্চিত হবে অভি পণ করেছে তার সবকিছু সে নিজে অরুণিমাকে ফিরিয়ে দিবে। অভির স্ত্রী হওয়া নিশ্চয়ই কোনো পাপ না। সেই পাপে অরুণিমা কেন নিজের শখ আহ্লাদ থেকে বঞ্চিত হবে? সৃজনী দেখল অভি ভাইজান তাকে টেনে নিয়ে একটা সিটে বসিয়েছে। তারপর নিজে তার পাশাপাশি সিটে বসেছে। অথচ বাড়িতে বেড়াতে এলে তারা কতবার তাকে অনুরোধ করত একবার তাদের সাথে বসে গল্প করার জন্য, একবার তাদের সাথে বসে সিনেমা দেখার জন্য। অভি ভাইজান পাত্তা দিত না সেসব কথা। খুব তুচ্ছ-তাচ্ছিল্য করত। অথচ অরুণিমাকে ঠিকই পাত্তা দিচ্ছে। তার সাথে বসে ঠিকই সিনেমা দেখছে। তাকে সময় দিতে গিয়ে তার কপাল কুঁচকায় না? মেজাজ গরম হয় না? সৃজনীর ভীষণ জানতে ইচ্ছে করে। অরু সিটে বসেই মিষ্টি করে হাসল। পাশ ফিরে বলল, থ্যাঙ্কু হামাদ। অভির মুখ শক্ত। কোনো প্রতিউত্তর করেনি। ক্লান্তিতে মাথাটা পেছনে ফেলে আস্তে করে চোখ বুজল। একটা দীর্ঘশ্বাস যেন আপনা আপনি ভেতর চিরে বেরিয়ে এলো। অরুণিমা 2 হাত একসাথে করে মাল্টিমিডিয়ার স্ক্রিনের দিকে তাকাল। এই জীবনে প্রথম সে সিনেমা হলে এসেছে। তার আনন্দ আজ আকাশ ছোঁয়া। অরুণিমা বলল, হামাদ, নায়িকাটা খুব সুন্দর, তাই না? হুম, ঠিক আমার নীরু আপার মতো। অভি চুপ থাকল। অরুণিমার একটা অদ্ভুত স্বভাব আছে। পৃথিবীর সব সুন্দর মানুষকে সে নীরু আপার সাথে তুলনা করে শান্তি পায়। তার ধারণা নীরু আপা এই জগতের সবচেয়ে সুন্দরী মানুষ। দেবদাস সিনেমার মূল ঘটনা তখনও পুরোপুরি বোধগম্য হয়নি। অরু খিলখিলিয়ে বলল, দেবদাসের মা চাচিকে দেখে আমার দাদিজান আর রিজওয়ানা চাচির কথা মনে পড়ছে। এদের কাজই সারাক্ষণ কুটনামি করা। বাজে বকো না। আমার দিদানের সাথে ওই রিজওয়ানার তুলনা দিও না। আচ্ছা, দিব না। অরুণিমা খুব মন দিয়ে স্ক্রিনের দিকে তাকাল। অথচ সময়ে সময়ে তার মন ভয়ঙ্কর রকম খারাপ হয়ে উঠল। দেবদাস আর পার্বতীর বিয়ে হয়নি শেষ পর্যন্ত। এই কথা অরু কিছুতেই মেনে নিতে পারল না। ভাঙা সুরে বলল, এটা কেমন সিনেমা? নায়ক নায়িকার বিয়ে হলো না, বাবু হলো না, কিচ্ছু হলো না। অভির মুখে তখন স্পষ্ট বিরক্তি। দাঁতে দাঁত চেপে কেবল বলল, চুপচাপ দেখতে থাকো না। এত কথা কেন বলছো? অরুণিমা কিছুক্ষণের জন্য চুপ হল। অথচ চন্দ্রমুখী নামক মেয়েটি স্ক্রিনে আসতেই তার ভেতরটা চিনচিন করে উঠল। বিড়বিড় করে বলল, আমার এই গল্পটা ভালো লাগছে না। এত কষ্ট আমার সহ্য হয় না। তবে এলে কেন? জানতে না এমন হবে? না, জানতাম না। অরু চট করে পাশ ফিরল। বলল, দেবদাসের সাথে তোমার মিল আছে হামাদ। অভি বিষম খেল। কোন দিক দিয়ে? এই যে তুমি ভীষণ ভবঘুরে, ছন্নছাড়া হয়ে ঘুরো। দেবদাসও তো তাই। অভি বরাবরের মতোই নিশ্চুপ। ঘাড়ের একটা রগ চিনচিন করছে।
বাড়ি গিয়ে একটু গরম পানি ছ্যাঁক দিতে হবে। অরুণিমা হঠাৎই পাশ ফিরে গোয়ান্দাদের মতো প্রশ্ন করল, সত্যি করে বলো হামাদ, তোমার কোনো পার্বতী নেই তো? যেই পার্বতীর শোকে তুমি এমন বাউন্ডুলে হয়েছ। অভি পূর্ণদৃষ্টিতে তার দিকে তাকাল। চাহনিতে কোনোরকম তাড়াহুড়ো নেই, দৃষ্টিতে কোনো প্রশ্ন কিংবা বিস্ময় নেই, যেন প্রশ্নটা খুবই স্বাভাবিক। কয়েক পলক পাশে দেখে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, থাকলেও থাকতে পারে। তুমি জেনে কি করবে? উত্তরটা অরুণিমার পছন্দ হয়নি। উল্টো শুনতাই কেমন বিচলিত হয়ে উঠল। বড় বড় চোখ করে বলল, সত্যি? সত্যি বলছো তুমি? জানি না। অরু কাদো কাদো হয়ে ডাকল হামাদ। কি? বলো তোমার কোনো পার্বতী নেই। জোর করে বলাবে? আমি কিন্তু কেঁদে দিব। কাঁদো। অরুণিমা আর সিনেমায় মনোযোগ দিতে পারল না। তার সমস্ত মনোযোগ তখন অভির দিকে। কোলের উপর ফেলে রাখা অভির দুটো হাত দ্রুত লুফে নিয়ে এসে হড়বড়িয়ে বলল, অভি তুমি জানো এই বাড়িতে তুমি বাদে আর কেউ আমায় বোঝে না। তাহলে তুমি কেন আমার সাথে মজা করছো? অদ্ভুত মজা কখন করলাম? এই যে বললে তোমারও নাকি কে একটা আছে। অভি তার দিকে তাকালো না। সামনে দেখতে দেখতেই গম্ভীর স্বরে বলল, তোমার চেয়ে বয়সে যথেষ্ট বড় আমি। প্রাক্তন থাকতে পারে না বলছো? নীলা, চিঠির পাশাপাশি 1 ডজন কাঠ গোলাপের শুভেচ্ছা নিবেন। আপনি যেন প্রবল উৎসাহে পরবর্তী পত্র লিখেন, তাই এই 1 ডজন কাঠ গোলাপ আপনাকে ঘুষ হিসেবে দেওয়া হলো। শুনেন নীলা, মিথ্যা বলা একটা পাপ, আবার ক্ষেত্র বিশেষে একটা শিল্প। সবাই মিথ্যা বলতে পারে না। অন্যভাবে বলতে গেলে সবাই সত্যের মতো করে মিথ্যা বলতে পারে না। আপনি অন্তত পারছেন না। শেষ চিঠিতে মনে এক কথা চেপে কলমে অন্য কথা ফুটিয়েছেন। সেটা ধরতে আমার 5 মিনিটও সময় লাগেনি। আপনি মিথ্যা বলতে কাঁচা, মিথ্যা লিখতেও কাঁচা। চিঠি দিতে বারণ করেছেন, অথচ পুরো চিঠি জুড়ে আপনার ফিরতি চিঠি পাওয়ার আকুলতা স্পষ্ট। কিসের ভয়ে এত গুটিয়ে যাচ্ছেন নীলা? আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। যা করছি যা বলছি সম্পূর্ণ নিজের সচেতন মনে বলছি। আমি কোনো ইন্টার পড়ুয়া ছোকরা না। আপনার অন্তত আমার সামনে দ্বিমুখী আচরণ দেখাতে হবে না। আপনি চিঠি লিখতে চাইলে মন খুলে লিখুন। লোকের ভাবনাতে আপনার কি যায় আসে? লোকে কি এখন আপনাকে খুব স্নেহ করে, খুব বেশি সম্মান করে? যদি তাই হয় তবে আর চিঠি দেওয়ার প্রয়োজন নেই। আজকের দিনটা আমার ভীষণ ব্যস্ততায় কেটেছে। আমার 7 ক্যাডেটের আজ ছোটখাটো একটা পরীক্ষা ছিল। যদিও খুব ভালো পারফর্ম করেনি, তবে আমি তাদের প্রতি সন্তুষ্ট। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই 7 জনের প্রতি আমি ভীষণ সহানুভূতিশীল। কেউ এদের বকা দিলে আমার খুব গায়ে লাগে। এদের কেউ অপমান করলে সূক্ষ্ম যন্ত্রণায় আমার ভেতরটা চিনচিন করে। আমি তাদের খুব বেশি স্নেহ করি। সামনে আমাদের মিশন। এরা কি আদৌ ঠিকভাবে সবকিছু করতে পারবে নাকি জানি না। মাঝে মাঝে রাতের শেষ প্রহরে আমার ঘুম ভেঙে যায়। আমি তাদের নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, বাড়ির কথা ভাবি, কখনো আবার আপনার কথা ভাবি। আপনি যে দ্বৈত সত্তা ধারণ করে রেখেছেন সেটা দ্রুত ঝেড়ে ফেলুন। বি দি অ্যাকচুয়াল নিরুপমা, আসল নিরুপমা হয়ে উঠুন। ফিরতি চিঠি কি লিখবেন? চাইলে লিখতে পারেন। মিশনের আর খুব বেশি দিন বাকি নেই। আর হয়তো 2-3 দফা চিঠি পাঠাতে পারব, এর বেশি না। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আপনার ছেলে নিহাদকে আমার ভালোবাসা জানাবেন। আল্লাহ হাফেজ। ইতি। মেজর মুস্তাফা। রাত 3:47। রাঙামাটি আর্মি ক্যাম্প। অরুণিমা গালের নিচে হাত রেখে উন্মনা হয়ে কিছু একটা ভাবছিল। জগলু মনোযোগী হয়ে বলল, তোমার কি হলো বলো তো? কিছু না। এত কি ভাবছ? অরুণিমার কণ্ঠে অসহায়ত্ব। কেমন যেন করুণ মুখে প্রশ্ন করল, হামাদ কি কাউকে পছন্দ করত জগলু? জগলু কপাল কুঁচকে বলল, কেন বলো তো? হঠাৎ কেন এমন মনে হলো? সে বলেছে তারও নাকি একটা পার্বতী ছিল। জগলু নিঃশব্দে হাসল। নির্বিকার হয়ে বলল, জানি না ঠিক। সে তো খুব চাপা স্বভাবের। অত কিছু তো বলেনি আমায়। অরুণিমার চোখ তখন স্বাভাবিক নেই। কেমন যেন ঘন কালো মেঘ এসে পাড়ি জমিয়েছিল দু চোখের মণিতে। জগলু জানতে চাইল, তোমার কি তাতে মন খারাপ হয়েছে? হবে না বলছো? ফারহানা টেবিলে রাতের খাবার পরিবেশন করতে করতে আমোদে স্বরে বলল, অরু বরকে ভালোবেসে ফেললে নাকি? উহু, জানি না অত কিছু। বাসলেও বাকি পাপ তো আর হবে না।
তা অবশ্য হবে না। অরু নিজ থেকেই জানতে চাইল হামাদ কি আমাকে একটুও পছন্দ করে না। মম, সে মানুষটা খুব জটিল, এক শব্দেই বলতে পারছি না। ফারহানা দেখল অরু খুব ব্যাকুল। সে একটুখানি এগিয়ে গেল। অরুণিমার মাথায় একটা হাত রেখে বলল, অভির মনে কি চলছে সেটা জানার জন্য তো নিজের মনের কথা অভিকে বলতে হবে। অরু বাচ্চাদের মতো করে প্রশ্ন করল, সেটা কিভাবে করব? ফারহানা হাসল। দাঁড়াও, ভাবছি। তবে আগেই একটা কথা বলে নিচ্ছি। প্রেমিকা হতে হলে কিন্তু ভয় আর লজ্জা দুটোই কমিয়ে আনতে হয়, নয়তো প্রেমিকের মন গলানো দুঃসাধ্য হয়ে পড়ে। অভি তখন জগলুদের বাড়ির ছাদে। প্রথম সিগারেট শেষ হয়েছে অনেক আগে। দ্বিতীয় সিগারেটের অবশিষ্ট অংশ 2 আঙুলের ভাঁজে। একবার বড় করে টান দিল ওতে। তারপর সবটা ধোয়া বাতাসে ছেড়ে চারপাশ ঘোলাটে করে দিল। অরুণিমা ছাদের দরজায় এসে দাঁড়াল। অভি পেছনে ফিরল না। গম্ভীর স্বরে বলল, খালি পায়ে ছাদে আসতে বারণ করেছি না তোমাকে? অরুণিমা সে কথা গায়ে মাখল না। নগ্ন পায়ে এগিয়ে এসে অভির পাশাপাশি দাঁড়াল। একবার গলা খাকারি দিয়ে অভির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে বলল, আমাকে তোমার কেমন লাগে হামাদ? অভি এক মুহূর্তও সময় নেয়নি। প্রশ্নটা শেষ হতেই ভারিক্কি স্বরে উত্তর দিল, ক্ষেত্রবিশেষে সহনীয়, আবার ক্ষেত্রবিশেষে প্রচণ্ড বিরক্তকর। আর তোমার সেই পারুকে? অভির হাসি পেল ভীষণ। গা দুলিয়ে যেমন করে হাসে ঠিক অমন করে হাসতে মন চাইল। অথচ সে পুরোটাই চেপে গেল ভেতরে ভেতরে। জলদগম্ভীর স্বরে বলল, সেটা তো তোমার জানার বিষয় না। তুমি তোমার চরকায় তেল দাও। অরুণিমার দিক থেকেও সহসা কোনো উত্তর আসেনি। তবে অভি একসময় টের পেল তার চোখ ভেজা। একটা ভয়াবহ মনোকষ্ট তার স্নিগ্ধ চোখ জোড়ায় শান্ত বর্ষণ নামিয়েছে। সেই ভয়াবহ মনোকষ্টের কোনো নাম নেই। অভি তাকে খেপালো আর সে পুরোদস্তুর ঘরণীদের মতন অভিমান করে নিল। চলবে। কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। 23। প্রথম অংশ। বাড়ির সামনের অশ্বত্থ গাছটার ডালে বসে দুটো পাখি অনর্গল কিচিরমিচির করে যাচ্ছিল। সেই শব্দ স্পষ্ট কানে বাজছিল। গাছটার বয়স অনেক বেশি। দেখলেই ভয় হয়, গা ছমছম করে। অরুণিমা যতবার গাছটা দেখে ততবার সে আনমনে শিউরে ওঠে। জাহানারা বেগম পান চিবুতে চিবুতে বললেন, নতুন বউ, এখানে আইসা বসো। অরুণিমা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। খাটের পাশে যে টুলটা রাখা ছিল তার উপর গিয়ে বসল। জাহানারা তাকে আগাগোড়া পরখ করে জহুরি চোখে বললেন, অভি দাদুভাই কি এখনো বাইরে বাইরে থাকে? অরু উপর নিচ মাথা নাড়ল। বলল, তবে আগের চেয়ে কম। গতকাল বাড়িতেই ছিল। জাহানারা বেগম কিছু একটা বুঝে ফেলার মতো করে মাথা নাড়লেন। পান চিবুতে টিবুতে তার সমস্ত ঠোঁট লাল হয়ে গেছে। অরুণিমা তটস্থ হয়ে বসে রইল। হৃদি তাকে এখানে নিয়ে এসেছে। বলল, দাদিজানের নাকি তার সাথে কথা আছে। অরু ভীষণ চিন্তিত হয়ে বসে রইল। জাহানারা বললেন, তো বিয়ের তো অনেকদিন হল, খবর শোনাই বা কবে? অরু চট করে মাথা তুলল। বোকা বোকা হয়ে জানতে চাইল কিসের খবর? জাহানারা থমথমে মুখে বললেন, এতগুলো দিন হল বিয়ের, এখনো কোনো সুখবর দিলে না। আমারও বড় দাদি হইতে মন চায়। অরু বিষম খেল। বার কয়েক এদিক সেদিকে দেখে তারপর মাথা নামিয়ে নিল। জাহানারা তার 2 হাত দেখতে দেখতে বললেন, কি হলো? কিছু বলো না কেন? অভির সাথে বাচ্চা নিয়ে কোনো কথা হলো? অরুণিমা ডানে বায়ে মাথা নাড়ল। বেশ চাপা স্বরে বলল, জি না, আমাদের মধ্যে ওসব নিয়ে কোনো কথা হয় না, আর না কোনোদিন ওসব হয়েছে। জাহানারা চোখ কপালে তুললেন। কও কি? এখন পর্যন্ত তোমরা কিছুই করো নাই? অরু নির্বিকার হয়ে বলল, না। জাহানারা আর্তনাদের মতো করে বললেন, কেন? অরুণিমা অবাক হল। মাথা তুলে বলল, হামাদ তো কখনো সেভাবে কিছু বলেনি আমায়। সে না বলুক, তুমি আগ বাড়িয়ে যাও কি কেন? জাহানারা থেমে থেমে বললেন, বিবিদের কাজ কি? বরকে মুগ্ধ করতে না পারলে আর মেয়ে হয়ে কি লাভ? অরুণিমা প্রতিউত্তর করে না। ওইসব করার সাথে মুগ্ধতার সম্পর্ক কোথায়? জাহানারা বললেন, অভি নিজ থেকে কখনো তোমার কাছে আসেনি? না। স্বামী কখন নিজ থেকে স্ত্রীর কাছে আসে না জানো? অরু ভীতু স্বরে শুধালো, কখন? যখন সে তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ কিংবা টান অনুভব করে না। তোমার বরের তোমার প্রতি কোনো টানি কাজ করে না। তার কোনো মায়া নাই তোমার জন্য।
এটা তোমার এক জনমের ব্যর্থতা। অরুণিমা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। জাহানারা গম্ভীর হয়ে বললেন, আল্লাহ এত সুন্দর রূপ দিছে, অথচ এই রূপ দিয়া বরের মন জয় করতে পারলা না। কেমন মেয়ে তুমি? অরুণিমা মাথা চুলকে বলল, বরের মন জয় করতে কি করতে হয়? থাক, তোমার দ্বারা কিছুই হবে না। এতদিনে নাকি বাসরটাও হয়নি। জাহানারার কণ্ঠে প্রচণ্ড বিরক্তি। অরু লজ্জা পেল। মিনমিন করে বলল, ওসব আমার লজ্জা লাগে। বসে থাকো তুমি তোমার লজ্জা নিয়ে। জাহানারা গজগজ করে বললেন, বেডা মানুষ খামোখা পরকিয়া করে না। তোমার মতো কিছু বেকুব সেই সুযোগ করে দেয় বলেই তারা ওসব করার সাহস পায়। অরুণিমা আতকে উঠল। শঙ্কিত হয়ে বলল, হামাদ তাই বলে পরকিয়া করবে? করতেই পারে, আমি তো তার দোষ দেখছি না কোথাও। অরু মাথা নামিয়ে বলল, হামাদ অমন ছেলে না, সে এসব করবে না। জাহানারা কটমট করে বললেন, তুমি এমন চুরি পরে বসে থাকো, এরপর দেখো কি কি হয়। পুরুষ মানুষকে কতটুকু চেনো তুমি? অরুণিমা আর উত্তর দিতে পারে না। উত্তর তার জানা নেই আসলে। অভিকে সে যেমন করে চিনে এসেছে তাতে তার কখনোই মনে হয়নি অভি মেয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে আগ্রহী। তবে হ্যাঁ, তার একটা পার্বতী আছে। অরুণিমার জন্য এর চেয়ে দুঃখের আর কিছু নেই। অরুর হঠাৎ মনে হলো, যদি কখনো ওই মেয়েটা তার জীবনে ফিরে আসে তখন কি অভি তাকে ছেড়ে দিবে? এরপর অরু তখন কোথায় যাবে? এই বাড়িতে তো সে ছাড়া অরুর আর কেউ নেই। তার মন খারাপ হলো সহসা। ম্লান মুখে জাহানারার কাছে জানতে চাইল, আমাদের মন জয় করতে কি করতে হবে আমায়? সেটা তো আমি জানি না। জাহানারা হাই তুলতে তুলতে বললেন, সবার আগে জামাইয়ের মনে জায়গা করতে হয়, তাকে মুগ্ধ করতে হয়। সেজন্য সুন্দর শাড়ি পরে একটু সাজগোজ করতে হয়। তুমি তো সাজও না ঠিক মতো, চোখে কাজল নাই, পরনে শাড়ি নাই। তোমাকে দেখে তো কোনো মানুষেরই কাছে আসতে ইচ্ছে হবে না। তার শেষ কথাটা শুনতাই অরুণিমার দুই চোখ ছলছল করে উঠল। সে কোনো জবাব দিল না, কেবল আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন আসি। হ্যাঁ, যাও। অরু ঘরে এসেই থম মেরে চুপচাপ খাটে গিয়ে বসল। হৃদি তার ঘরে এসে বলল, কি হয়েছে? দাদিজান ডাকল কেন? অরু মুখ লটকে বলল, অপমান করতে। সে কি আবার কি বলল? বলল যে আমি নাকি খুব বাজে দেখতে, সংসারে মনোযোগী না, হামাদ কয়দিন পর পরকিয়া করবে আমায় ফেলে। হৃদি ঠোঁট চেপে হাসল। কথাটা একদম ভুল বলেছে দাদিজান। অভি ভাইজান কখনোই এই কাজ করবে না। ভাইজান ওইসব প্রেম পরকিয়ার মানুষ না। এহ, তুমি কত জেনে বসে আছো? অরু হঠাৎই কেমন উদ্গ্রীব হয়ে জানতে চাইল, আচ্ছা হৃদি, আমার সাথে বিয়ের আগে কি তোমার ভাইজানের কোনো প্রেমসেম ছিল নাকি? হৃদি ভাবুক হয়ে জবাব দিল, না, তেমন কিছু তো কখনো শুনিনি। উহু, মনে করে দেখো। না, মনে পড়ছে না। অরুণিমা গালের নিচে হাত রেখে বাইরে তাকালো। বলল, থাকলেও তো তুমি কিছু জানবে না। সে কি এসব জনে জনে বলে বেড়ানোর মানুষ? তা বুঝলাম, তবে তুমি আজকাল তাকে নিয়ে এত উদ্বিগ্ন হচ্ছ কেন? জানি না, বলেই অরু এক লাফে উঠে দাঁড়াল। এক প্রকার ঘোষণা করে বলল, শোনো হৃদি, আজ আমি শাড়ি পরব, তুমি পরিয়ে দিবে, তারপর কাজল দিব, সুন্দর করে সাজব, তুমি আমায় সাজিয়ে দিবে, বুঝেছ? তোমার হঠাৎ সাজতেন মন চাচ্ছে কেন? বাইরে যাবে নাকি? উহু, এত কথা বলো না তো। অরুণিমা আলমারি থেকে গাঢ় লাল জামদানি শাড়ি বের করল। সেটা গায়ের উপর মেলে ধরে বলল, আজ আমি এই শাড়িটা পরব, তুমি আমার পরিয়ে দিবে কেমন? থাক থাক, নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক, নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। মায়াবন বিহারিণী। আজকের আবহাওয়া হিমশীতল। উত্তরের খোলা জানালা থেকে সকাল হতেই ঘরের ভেতর ঠান্ডা পবন প্রবেশ করছে। নিরুপমা অনেক আগেই জানালা চাপিয়ে দিয়েছে। নিহাদের অল্পতেই ঠান্ডা বেঁধে যায়। শীতকালে তাকে একটু যত্ন করে রাখতে হয়। নিরুপমা গান থামালো। এখন সময় বিকেল 4টা। নিহাদ খাটের উপর বসে খেলা করছে। নীরু জানালার ধার থেকে সরে তার পাশে গিয়ে বসল। এক হাতে তার চুলে বিলি কাটতে কাটতে বলল, তুতুন, দেখি মার কাছে আসো তো, কতদিন আদর করি না তোমায়। তুতুন খেলনা ফেলে মায়ের দিকে তাকালো।
নিরুপমা খুব মন দিয়ে তার চোখ দুটো দেখে। কি মায়াভরা একটা মুখ! নিরুপমা কি শুধুমাত্র তাকে দেখেই এক জীবন কাটিয়ে দিতে পারে না? তালাকের পর বহু সম্বন্ধ এসেছিল নিরুপমার জন্য। সবাই পাত্রী পছন্দ করে, অথচ পাত্রীর যে একটা সন্তান আছে সেটা মোটেই পছন্দ করে না। একবার একটা সম্পর্ক প্রায় পাকাপাকি হয়েই গেল। লোকটার নাম ছিল আমিন। শুরুতে বলা হলো নিহাদকে মেনে নিতে কোনো আপত্তি নেই। হঠাৎই একদিন বলল নিহাদ তার নানু বাসায় থাকবে। নিরুপমা হতবাক হয়ে বলল, কেন? আমার ছেলে নানু বাড়ি কেন থাকবে? আপনার নতুন সংসারে কি আপনার আগের সংসারের ছেলের থাকা খুব প্রয়োজন? আপনি বলেছিলেন আমার ছেলেকে আপনি মেনে নিবেন। মানলাম তো, তার ভরণপোষণ সব আমার, কিন্তু সে থাকবে নানু বাসায়। নিরুপমা ফ্যালফ্যাল চোখে তার কথা শুনল। সেদিন কেমন যেন অসহায় মনে হচ্ছিল নিজেকে। নিজের চেয়েও বেশি অসহায় মনে হচ্ছিল তুতুনকে। নিরুপমার সুযোগ আছে নতুন জীবনে পা বাড়ানোর, অথচ তুতুনের নেই। তাকে মানুষ ঘরে নিতে চায়, কিন্তু তুতুনকে আর কেউ নিতে চায় না। কি অদ্ভুত! তুতুন বাদে নিরুপমার আর আছেটা কি? মেয়েরা সন্তানের ব্যাপারে খুব স্পর্শকাতর প্রকৃতির হয়, খ্যাপা বাঘিনীর মতো। নিরুপমাও তার ব্যতিক্রম না। সেই সম্বন্ধ সে শেষমেশ ফিরিয়ে দিয়েছিল। সন্তান জিনিসটা খুব দামি। পুরো দুনিয়া থেকে নিরুপমা তাকে 9 মাস বেশি চিনে। তাকে ছাড়া নিরুপমা নতুন জীবনের চিন্তাও করতে পারে না। এরপর সে স্পষ্ট করে জানালো তুতুনকে না নিয়ে সে কোথাও সংসার করবে না। এই নিষ্পাপ মাসুম বাচ্চাটা তার নিজের। এই ছোট্ট প্রাণের মাঝেই নিরুপমার হৃদস্পন্দন মিশে আছে। সে মা। এই এক শব্দেই নিরুপমার দায়িত্ব আর অনুভূতিটুকু স্পষ্ট হয়ে উঠেছে। সন্ধ্যার দিকে মনোয়ারা তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। সে গিয়ে খুব বিনয়ী ভঙ্গিতে দাঁড়াল। মনোয়ারা কোমল স্বরে বললেন, তোর সাথে একটা কথা আছে নিরু। বলো মা। তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। নিরুপমা 2 হাতে শাড়ির কুচি খামচে ধরল। একটা ঢোক গিলে বলল, হহ আচ্ছা, এবারের সম্বন্ধ বেশ ভালো। ছেলের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাও নিজের। বিশাল বড় বাড়ি আছে জিগাতলায়। অরুর দাদি শাশুড়িকে চিনিস? জি, চিনি। উনিই পাঠালো সম্বন্ধটা। নিরুপমা আস্তে করে বলল, ও বুঝেছি। বুঝলি নিরু, মানুষকে প্রথম দেখেই বিচার করা উচিত না। শুরুতে ভেবেছিলাম মহিলা মনে হয় খুব নাকুচু আর অহংকারী হবে, অথচ দেখ কত ভালো মনের মানুষ। তোর জন্য কত সুন্দর একটা বিয়ের সম্বন্ধ এনেছে। জি, আমাকে আজ ফোন দিল, বলল একবার তোর সাথে কথা বলে দেখতে। তারপর ছেলের ব্যাপারে সব খুলে বলল। নিরুপমা চাপা স্বরে বলল, হহ আচ্ছা। তোর আপত্তি নেই তো নিরু? কান্নাটুকু গিলে নিয়ে সে উত্তর দিল, না, আপত্তি নেই। ছেলের পরিবারে কে কে আছে? ওই তো ছেলের 2 মেয়ে আর 1 ছেলে। চিন্তা করিস না, তুতুন কেউ নিবে সাথে। নিরুপমা হতবিহ্বল হয়ে মাথা তুলল। চোখের দৃষ্টিতে শুধু বিস্ময় আর বিস্ময়। অসহায় হয়ে একবার মায়ের মুখটা দেখল। সে পণ করেছিল সে আর কোনো কিছুতেই কাঁদবে না, অথচ তবুও তার ভেতরটা জমে এলো আকস্মাৎ। নিচের ঠোঁটটা কামড়ে ধরে সে বহু কষ্টে প্রশ্ন করল, উনার বয়স কত? মনোয়ারা নির্লিপ্ততা হয়ে বললেন, 48 হবে হয়তো। বড় ছেলে এবার অনার্সে ভর্তি হয়েছে, অরুর কাছাকাছি বয়সী। নিরুপমা তপ্তশ্বাস ছাড়ল, বলল, আচ্ছা, বুঝেছি। মনোয়ারা ভীষণ খুশি। বললেন, কত প্রভাবশালী লোক একবার ভাব, টাকা পয়সার অভাব নেই। আমি তো বলি আমার 2 মেয়েরই কপাল ভালো। নিরুপমা খুব সাবধানে তার সামনে থেকে সরে এলো। তারপর সম্মুখ গতিতে নিজের ঘরে গেল। শরীরটা হঠাৎই খারাপ খারাপ লাগছে। 48 বয়সে নিরুপমার দ্বিগুণ, কিংবা তারও বেশি। তার সন্তান অরুণিমার বয়সী। এমন একটি লোকের সাথে নিরুর বিয়ের কথা ভাবছে মা। বয়সের ব্যবধানে বিয়ে করা খারাপ কিছু না, কিন্তু তাই বলে এত ব্যবধান? নিরুপমা কি মাকে খুব বেশি জ্বালাচ্ছে? নিরু দরজা বন্ধ করল। নিহাদ তাকে দেখতেই ছুটে এলো তার কাছে। শাড়ির কুচি টেনে ডাকল, মামা, আমি একটা পাখি এঁকেছি মা। নিরু ধপ করে মাটিতে বসল। এলোমেলো দৃষ্টি ফেলে ছেলের দিকে তাকাল। তারপর আচমকাই তাকে একটানে নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরল। মনে হলো সে কোনো চোরাবালি, যার গহীনে তুতুনের ছোট্ট শরীরটা গ্রাস হচ্ছে একটি একটু করে। নিরুর গাল তখন নোনাজলে ভেজা।
এতক্ষণ কান্না চেপে রেখেছিল, এখন আর কান্না চাপতে ইচ্ছে করছে না। তুতুন কিছু বুঝল না, অথচ সে নড়ল না সামান্য। মায়ের কান্না কিংবা সেই কান্নার গভীরতা কি সন্তানরা বোঝে? হয়তো বোঝে। নিরুপমা ডুকরে কেঁদে উঠে বলল, তুতুন আমার জান, চলো সোনা, আমরা খুব দূরে কোথাও চলে যাই, খুব দূরে, যেখানে কেউ আমাদের চিনবে না, শুধু মা আর তুতুন। মাঝে মাঝে অরু আর খালুকে দাওয়াত দিব, তারা এসে বেড়াবে। আর নিরুপমার কণ্ঠ থেমে এলো, আর চোখে একবার পড়ার টেবিলের নিচের তাকে তাকালো। সেখানে মোটা বইয়ের ভাঁজে একটা খাম আছে, খামের ভেতর চিঠি। সন্ধ্যার একটু আগে রাশেদ এসে দিয়ে গেছে। নিরুপমা এখনো সেটা খুলে দেখেনি। চিঠির দিকে চোখ পড়তেই তার কান্না থামল। একটু পর পর শুধু হেঁচকি তোলার শব্দই হচ্ছিল। নিরুপমা তুতুনকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে কিশোরীদের মতো করে বলল, আমরা রাঙামাটি যাব নিহাদ, আমরা মেজরের কাছে যাব, মেজর ছাড়া আর কেউ আমাদের বোঝে না। অভি সেদিন বাড়ি প্রবেশ করল খিটখিটে মেজাজ নিয়ে। মোড়ের দোকানে রফিকের সাথে তার একটা ঝামেলা হয়েছে। কথা কাটাকাটি স্বাভাবিক ব্যাপার, অভি ব্যাপারটা স্বাভাবিক হিসেবেই নিল। কিন্তু ঘটনার এক পর্যায়ে যখন রফিক তাকে ধাক্কা দিয়ে মা বাপ তুলে গালি দিল, তখনই সে খেই হারাল। রাগ উঠলে তার মাথা কাজ করে না। মা বাবা তার তীক্ষ্ণ অনুভূতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের নামে নোংরা কথা অভি কশ্চিনকালেও সহ্য করতে পারে না। মেজাজটা এত গরম হলো যে ব্রহ্মতালু অবধি ছ্যান ছ্যান করে জ্বলে উঠল। অভির জন্য মারামারি বিষয়টা খুব বেশি জটিল কিছু না। সে এত ভেবে চিনতে কাউকে আঘাত করে না। যখনই কেউ সীমা লঙ্ঘন করে তখনই সে পিটিয়ে তার হাড় ভেঙে দেয়। রফিককে সে যদিও বা তার গায়ে ধাক্কা দেওয়ার জন্য ক্ষমা করে দিত, কিন্তু রফিক সেখানেই থামেনি। সে তাদের তুচ্ছ কথা কাটাকাটির মাঝে তার মা বাপ তুলে গালি দিয়েছে। মা আর বাবার বিষয়ে অভি নাজুক, প্রচণ্ড রকমের অনুভূতিপ্রবণ। রফিকের যা পরিণতি হলো তার জন্য কেবল রফিকই দায়ী। বাড়ির সিঁড়ি অবধি পৌঁছুতেই জগলু তাকে ফোন দিল। অভি সেটা তুলেই কানের সাথে চেপে ধরল। অত্যাধিক ভারী গলায় বলল, কি মরে গেছে? তুই পাগল অভি? এভাবে কেউ কাউকে মারে? শুরুটা ওই হারামিই করেছে। যাই হোক, তাই বলে তুই এমন মাথা ফাটিয়ে দিবি তার? আর কিছুক্ষণ সামনে পেলে হাড়গোড় সব কটা ভেঙে দিতাম। এখনো চেনে নি আমায়? জগলু ক্লান্ত শ্বাস ছেড়ে বলল, এত মেজাজ ভালো না অভি। কতখানি রক্ত বের হলো ছেলেটার। মরুক গিয়ে। আমার কি? সে আমার মাকে কি বলেছে জানিস? তোর মাকে উদ্দেশ্য করে বলেনি। সবকিছু ব্যক্তিগতভাবে গায়ে মাখিস কেন? জ্ঞান দিস না, ভালো লাগছে না। অভি ফ্যান কাটল। জগলুর উপদেশ কিংবা বিচক্ষণ কথাবার্তা এই মুহূর্তে তার কাছে বিষের মতো মনে হচ্ছে। সে খিচে রাখা মুখে দোতলার সেই দক্ষিণের ঘরটিতে প্রবেশ করল। প্রবেশ করেই অন্যমনস্ক হয়ে সে সামনে তাকাল। তাকাতেই কি যেন একটা ঘটে গেল তার সাথে। সে স্থির হল, শান্ত হল। থেমে গেল বুকের ভেতরের সমস্ত চঞ্চলতা। চোখের পলক পড়বে বলেও আর পড়ল না। কেবল অদৃশ্য অলৌকিক শক্তিতে হামাদ শিকদার জমে গেল। একটা হিম ঠান্ডা প্রবাহ তার সমস্ত শরীর ছুঁয়ে দিল। এক পর্যায়ে শীতল রক্তের ধারা নেমে এলো মেরুদণ্ড বেয়ে। অভি এত কিছুর পরেও ঠায় দাঁড়িয়ে রইল। অরুণিমা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে তার অপেক্ষা করছিল। পরনে গাঢ় লাল শাড়ি, হাতে চুড়ি, চোখের নিচে কাজল আর ঠোঁটে মেলা থেকে কিনে আনা লিপস্টিক। সাজার পর আয়নাতে যেই প্রতিবিম্ব ফুটে উঠল সেটা বেশ মনোপুত হল তার। তার মনে হলো তাকে খুব মিষ্টি দেখাচ্ছে। কিন্তু সমস্যা হলো আয়নাতে সবাইকে মিষ্টিই দেখায়। বাস্তবে কেমন দেখাচ্ছে সেটা বোঝার জন্য অন্য মানুষের মতামত নিতে হয়। হৃদি যদিও বলেছে যে তাকে খুব সুন্দর লাগছে, কিন্তু অরুণিমা বিশ্বাস করেনি। হৃদির স্বভাব সবার প্রশংসা করা, সে তো প্রশংসা করবেই। অরু বড্ড জড়সড় হয়ে অভির অপেক্ষা করছিল। সিঁড়িতে ধূপধাপ শব্দ হল। অরুণিমার মনে হলো সেই একই শব্দ তার হৃদযন্ত্রেও হল। সেখানেও হাতুড়ি পেটার মতো কিছু একটা ঘটে গেল। ধরফর করতে করতে হৃদপিণ্ডটা ফেটে যাওয়ার জোগাড়। সেই উঠে দাঁড়াল।
নিজেকে দেয়ালের সাথে মিশিয়ে নিয়ে দরজার দিকে তাকালো। অভি ঘরে প্রবেশ করল খুবই তিতিবিরক্ত মেজাজে। তাকে এক ঝলক দেখতেই অরুণিমার শরীর জমে গেল। পা দুটো সহসা এঁটে গেল শক্ত মেঝের সাথে। অরু দেখল অভির সমস্ত হাত রতে মাখামাখি। শার্টে রক্ত, শার্টের হাতায় রক্ত, কলারের কাছটায় রক্ত, ঘাড়ে কপালে সর্বত্র শুধু রক্ত আর রক্ত। কাপড়ে লেগে থাকা রক্ত ততক্ষণে শুকিয়ে রং পাল্টেছে। অরু তার আগাগোড়া দেখতেই হতভম্ব হল। নিঃশ্বাসটা ঠিক গলা পর্যন্ত এসে আটকে গেল। বিবাহিত জীবনের বহুদিন পর অরুণিমা প্রথমবারের মতো তার বরকে প্রচণ্ড রকম ভয় পেল। অভি একদৃষ্টিতে তার দিকে চেয়েছিল। সেই চাহনিতে অরু আরো বেশি গুটিয়ে নিল নিজেকে। কেবল একবার চোখ মেলে তার রক্তমাখা হাতটা দেখল। তার মনে হলো এই ছেলেটাকে সে চেনে না। সে অন্য কেউ। অরু যার অপেক্ষা করছিল সে খুব সাধাসিধে মানুষ ছিল। অথচ এই ছেলেটা সাধাসিধে না। তাকে দেখেই অরুর ভয় হচ্ছে, ভেতরটা ধুক ধুক করছে। অভি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখল, খুবই মনোযোগ দিয়ে। তার শাড়ির কুচিপাড়ের রং, কানের দুলের কুন্দন, চোখের কাজল, ঠোঁটের লিপস্টিক, মসৃণ চুলের সিথি, সবকিছু। তারপর আনমনে একটা ঢোক তার কণ্ঠনালী বেয়ে নিচে নেমে এলো। অরু মলিন চোখে তার দিকে তাকাল। অভির হম্বিতম্বি থেমে গেল চট করে, একদম চোখের পলকে। সে ধীর পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, কোথায় যাবে তুমি? ভারী গম্ভীর আর চাপা পুরুষালী কণ্ঠ। অরুণিমা সেই কণ্ঠের গভীরতা মাপতে গিয়ে ব্যর্থ হল। মিনমিনে স্বরে বলল, কোথাও না। তবে সাজলে যে? অরুণিমা থমকানো সুরে বলল, এমনি। অভি কথা বাড়াল না। হেঁটে এসে খাটে গিয়ে বসল। অরুণিমা একটু সাহস সঞ্চার করে শুধালো, এমন করে হাত কাটলে কেমন করে? অভি পেছনে ফিরল। অতিশয় শান্ত চোখে একবার অরুণিমার দিকে তাকাল। অরুণিমা দমে গিয়ে দ্রুত মাথা নেড়ে বলল, এমনি। এমনিই জানতে চাইলাম। অভি প্রতিক্রিয়া দেখাল না। একেবারে শীতল কণ্ঠে বলল, মারামারি করেছি। কেন? অনেক বড় কাহিনী। বলতে পারবো না। অরুণিমা 2 হাত এক করে যন্ত্রের মতো দাঁড়িয়ে থাকে। শেষে একবার 2 ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, হামাদ শুনছ? হুম। আমি একটু তোমার পাশে বসি? হুম। অরুণিমা শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে হাতের মুঠোয় নিল। তারপর খুব শান্ত পায়ে হেঁটে অভির পাশাপাশি বসল। হাত বাড়িয়ে সহজ হওয়ার চেষ্টা করতে করতে বলল, দেখি দাও তো হাতটা। কতখানি কাটলে দেখি। অভি নির্বিকার হয়ে হাত বাড়াল। মাঝে আবার এক দফা অরুণিমাকে আগাগোড়া দেখে নিল। তারপর চুপচাপ অন্যদিকে চোখ সরিয়ে নিল। অরু 2 হাতে তার হাতটা চেপে ধরল। ব্যথাতুর স্বরে বলল, ঈশোষ কতখানি কাটল, ব্যথা হচ্ছে না? না। আমি জানি। হচ্ছে। অভি চুপ থাকে। অরু নিজ থেকেই আবার বলল, যেই অসভ্য তোমায় মেরেছে তার হাত দুটো ভেঙে যাক, দোয়া করি। অভি জলদগম্ভীর স্বরে বলল, সে মারেনি। আমি মেরেছি। মেরে মাথা ফাটিয়ে দিয়েছি তার। মাথা ফাটাতে গিয়ে নিজেরও হাত কেটেছি। অরুণিমা আতকে উঠে বলল, এত ভয়ঙ্কর তুমি? অভি বাঁকা হাসে, কোনো সন্দেহ? অরু মুরুব্বিদের মতো করে বলল, মারপিট ভালো না। ক্ষমা একটি মহৎ গুণ। অভির হাসি পেল। তবুও মুখ শক্ত রেখে বলল, হুম। বুঝেছি। অরুণিমা বড় বড় চোখ করে তার দিকে তাকাল। অভি বলল, ভয় পাচ্ছ নাকি আমাকে? একটু একটু। আগেই বলেছি। আমি ভয়ঙ্কর। যখন দূরে ছিলে তখন ভয় পাচ্ছিলাম। কিন্তু এখন ভয় পাচ্ছি না। অভি ভ্রুকুটি করে বলল, কেন? এখন কেন পাচ্ছ না?
কারণ তোমার গায়ের ঘ্রাণ পেলে আমার আর তোমাকে ভয় লাগে না। খুব আপন আপন লাগে। অভির কপালের রগ যেগুলো কিছু মুহূর্ত আগেও দপ দপ করে লাফাচ্ছিল সেটা হঠাৎই এক লহমায় শিথিল হয়ে এলো। বন্ধ হয়ে গেল হৃদয়ের সমস্ত তোলপাড়। জীবনের সমস্ত তিক্ততার মিশ্রণে হৃদগহীনে উঠা বালিঝড় যেন আশ্বিনের ঠান্ডা পবনের ছোঁয়ায় আচমকাই থেমে এলো। অদ্ভুত রকমের প্রশান্তিতে ভেতরের সবকিছু নীরব নিশ্চল আর শান্ত হয়ে এলো। সবকিছু ছাপিয়ে প্রকট হলো একটি অনুভূতি। সেই অনুভূতি কোনো দগদগে ঘায়ের চেয়ে কম কিছু না। সেই অনুভূতিতেও ভেতরটা চিনচিন করে উঠে, মনে হয় কি যেন সাংঘাতিক কিছু ঘটে গেছে ভেতরে ভেতরে। আমার কোনো ঘ্রাণ আছে? একটু আগের কঠিন আর নিরাসক্ত কণ্ঠটা এই মুহূর্তে এসে বেশ সাবলীল আর কৌতূহলী শোনাল। অরু একগাল হেসে উত্তর দিল, আছে তো। আমার হামাদের মিষ্টি মিষ্টি গন্ধ। বলেই সে আবারও হাসল। কিন্তু অভি আর হাসতে পারল না। উল্টো পুরোপুরি থেমে গিয়ে সে অরুণিমার মুখের দিকে তাকালো। আমার হামাদ। এই একটি শব্দের জোর কতখানি! কতকাল গেল, কত মানুষ এলো। কেউ তো কোনোদিন বলেনি আমার হামাদ। কেউ তো রক্তাক্ত হাত দুটো লুফে নেয়নি। কেউ না। এই উত্তপ্ত গা ঝলসে নেওয়া মরুর বুকে হঠাৎই এমন বর্ষণ নামল কেন? অভি তো স্বপ্নেও সেই বর্ষণের অপেক্ষা করেনি। অরু বলল, দাঁড়াও। ব্যান্ডেজের কাপড় খুঁজে আনছি। স্যাভলন কোথায় আছে সেটা জানি। ব্যান্ডেজের কাপড় খুঁজতে হবে। সে পাক্কা গৃহিণীদের মতো উঠে দাঁড়াল। অভি চুপ হয়ে তার কার্যকলাপ দেখল। ব্যান্ডেজ খুঁজে পেতেই সে কি সুন্দর করে অভির হাতটা জীবাণুমুক্ত করে ব্যান্ডেজে মুড়িয়ে দিল। কাজ শেষ হতেই একগাল হেসে বলল, এখন দেখবে কত তাড়াতাড়ি ভালো হয়ে যাও তুমি। অরুণিমা। ভারী পুরুষালী স্বরটা আচমকা ঘর কাঁপিয়ে ডেকে উঠল। অরু বোকা বোকা হয়ে বলল, জি। শাড়ি কেন পরেছ? অরু লজ্জা পেল। মাথা নামিয়ে বলল, তোমার জন্য। কেন? অরুণিমা মিনমিনে সুরে কোনোরকমে বলল, এভাবেই। ওহো। আমায় কেমন লাগছে? অভি চোখ তুলল, স্বীয় স্ত্রীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল। অরু আকুল হয়ে তার জবাবের অপেক্ষা করছিল। অভি গাঢ় স্বরে বলল, খারাপ না। ভালোই। কে বেশি সুন্দর? আমি না তোমার পারু? অভি থতমত খেল। শুরুতেই ঘটনা ধরতে পারল না। পরে অবশ্য বুঝল। বুঝে বেশ গম্ভীর হয়ে বলল, আমি তো অমন করে সৌন্দর্য মাপিনি তার। সে তো এমনি সুন্দর। অরুণিমার চোখ ছলছল করে উঠল। হাতে থাকা শক্ত খড়খড়ে কর্পড়া হাতটা ছেড়ে দিয়ে সে উঠে দাঁড়াল। তারপর খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়ে অভিমানী গলায় বলল, আমি আর জীবনেও তোমার সাথে কথা বলবো না। অভি পেছনে ফিরল না। একবারের জন্যও না। যেমন করে বসেছিল ঠিক তেমন ভাবেই বসে থাকল। যদি সে পেছনে ফিরত তবে অরু দেখত তার ঠোঁটে সূক্ষ্ম এক চিলতে হাসি। অরুণিমার অভিমানী সুর যেন সেই হাসিতে প্রাণ এনে দিয়েছিল। অভি পেছনে ফিরল আরও অনেক পরে। যখন অরুণিমার দুই চোখ লেগে এসেছে, সে পেছনে ফিরেই খুব মন দিয়ে অরুণিমার মুখটা দেখল। নাকের ডগা অভিমানে লাল হয়ে আছে। চোখের পাতা বন্ধ করাই কুচকুচে কালো কাজল আরও বেশি দৃশ্যমান হয়ে উঠেছে। এক ফালি চুল আজও নিয়ম করে তার মুখের উপর এসে পড়েছে। এরা আসলে চুক্তি করেছে অভিকে ডোবানোর। কোনো কিছুই কাকতালীয় না। এরা সন্ধি করেছে সবাই মিলে। অভিকে এলোমেলো করা সন্ধি। তারা তাদের সন্ধিতে সফল হল। অভি এগিয়ে এসে অরুর মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিল। সরাতে গিয়েই একবার ইচ্ছেকৃতভাবে তার গাল স্পর্শ করল। গালটা ঠান্ডা হয়ে আছে খুব। অভি চাদর টেনে দিল। উঠে দিয়ে বারান্দার দরজা বন্ধ করে পর্দা টেনে দিল। তার হঠাৎ মনে পড়ল তার কাছে একটা ক্যামেরা আছে। 3-4 বছর আগে খুব শখ করে কিনেছিল। সে দ্রুত আলমারির নিচের তাক থেকে ক্যামেরা বের করার সিদ্ধান্ত নিল।
এই স্নিগ্ধ সুন্দর রমণীর এত কষ্টের সাজ যদি তার ক্যামেরায় বন্দী না হয় তবে এই ক্যামেরা কেনার সমস্ত টাকা জলে যাবে। আমরা ভাবি জীবনটা হয়তো কোনো শান্ত প্রবাহের বহমান নদী, যেখানে কলকল করে জলের স্রোত বয়ে যাবে, পাথরের গা ঘেঁষে পানি নেমে আসবে, নদীর ধারেই একটা চমৎকার জারুল ফুলের গাছ থাকবে, গাছের ডালে থাকবে খুব সুন্দর একটা রঙিন ডানার পাখি, ফুলে ফুলে মৌমাছি উড়ে বেড়াবে, পাখির কুহুতানে মুখরিত হবে চারপাশ। ঠিক এমন জীবনই তো আমরা চাই, তাই না মুস্তাফা? কিন্তু কয়জন এমন জীবন পায় বলুন তো? জীবনের পথে চলতে চলতে আমরা টের পাই জীবন একটা ঘন কালো জঙ্গল, যেখানে কলকল করে নদী বয় না, উল্টো সমুদ্রের ভয়ঙ্কর গর্জন তীব্র বেগে উপকূলের দিকে ধেয়ে আসে। গাছের ডালে পাখিরা ডাকে না, শুকনো পাতার মরমর শব্দ কানে বাজে না। উল্টো সেখানে গাছের পাতার রং হয় কালো, একেবারে কুচকুচে কালো। সেখানে সূর্য উঠে না, জ্যোৎস্না নামে না, শুকতারার দেখা পাওয়া যায় না। সে কৃষ্ণগহ্বরের মতো গভীর জীবনী আমাদের বয়ে বেড়াতে হয়। সবাইকে না, তবে বেশ কিছু মানুষকে। আমার জীবন ঠিক অমনি। আপনি ভাববেন না যে আমি স্রষ্টার উপর নারাজ, এমনটা একদমই না। আমি সবটাই মেনে নিয়েছি, ধরে নিয়েছি সবটাই একটা পরীক্ষা। এখন আর এসব আমাকে খুব বেশি পীড়া দেয় না, তবে মাঝে মাঝে কিছু ঘটনা খুব আঘাত করে জানেন। আজ অরুর শ্বশুর বাড়ি থেকে তার দাদি শাশুড়ি আমার জন্য একটা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। মা আমাকে ডেকে নিয়ে সেটা জানালো। আপনাকে হয়তো আগে জানানো হয়নি, আজ জানাচ্ছি। আমার জন্য প্রায়ই এমন সম্বন্ধ আসে। আবার ভাববেন না আমি খুব নামিদামি কেউ। আমি যে কত তুচ্ছ সেটা আপনি আমার জন্য আসা সম্বন্ধের নমুনা দেখলেই বুঝবেন। যেমন ধরুন আজকের ব্যাপারটা। ভদ্রলোকের বয়স 48, তার ছেলে আমার ছোট বোনের সমান, তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে। এই হলো আমার জীবনের অবস্থা। এই জীবনটাও আমি সয়ে নিচ্ছি ধীরে ধীরে। হা হা হা। আমার কোনো আক্ষেপ নেই। রাহাতের সাথে তালাক হওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম জানেন। সেই ভঙ্গুর সত্তাটা কোনো এক জায়গায় এখনো সেই আগের অবস্থানেই আছে, উঠে দাঁড়াতে পারেনি ঠিকঠাক। সমাজের কটূক্তি কোনো কিছুকেই পুরোপুরি উপেক্ষা করার মতো সাহসী আমি হয়ে উঠতে পারিনি। আপনার চিঠি আমাকে খুব ভাবায় মুস্তাফা। সব জেনেও মনে হয় আরও একবার জিজ্ঞেস করি, আপনি কি সত্যিই আমায় চেনেন মুস্তাফা? আপনি কি সত্যিই সিদ্দিক রহমান আর মনোয়ারা বেগমের সন্তান নিরুপমাকেই চিঠি দিচ্ছেন? নিরুপমা তো খাকি আর জলপাই রঙা উর্দি পরিহিত কোনো ব্যক্তির পত্র পাওয়ার মতো বিশেষ কেউ না। নিরুপমা খুব সাধারণ। আপনি কেন বারবার আমায় পত্র দিয়ে দুর্বল করছেন মুস্তাফা? আপনি কি জানেন এসবের পরিণতি কি? আপনি কি আমায় আরও একবার মারতে চান? চান যে আমি পুরোপুরি বিলীন হয়ে যাই? মুস্তাফা, একটা কথা বলি, বললে কি আপনি রাগ হবেন? যদি কোনোদিন আমাদের সত্যিই দেখা হয় তবে আপনি একবার, শুধু মাত্র একবারের জন্য আমার মাথায় হাত রাখবেন, রেখে বলবেন ভয় নেই নীলা, আমি আছি। ওইটুক, ব্যাস ওইটুকি চাই আমার, আর কিচ্ছু না। আপনি কি শুধু একটি বারের জন্য এই কাজটা করবেন? যদি আপনার অন্য কোথাও বিয়ে হয় তাহলেও এটা করবেন। এটা আমার অনুরোধ। আবার বলতে পারেন অন্যায় আবদার। আপনি কি আমার এই আবদারটুকু পূরণ করবেন মুস্তাফা? আরেকটা কথা বলি, মা যখন আজ বিয়ের কথা বলল তখন আমার সমস্ত শরীর ভেঙে চুরে কান্না এলো। আমার মনে হলো আমি কোনো উন্মুক্ত প্রান্তরে ছুটে যাই, গিয়ে চিৎকার করে কিছুক্ষণ কাঁদি, তারপর কেউ এসে আমার পাশে দাঁড়াক, দাঁড়িয়ে বলুক ভয় নেই নিরুপমা, এই যে আমি আছি, আমি আছি তো। ঠিক তখনই আমার আপনার কথা মনে পড়ল। আপনি কি আমার এই ইচ্ছাটাও পূরণ করবেন? আমি একটা প্রশস্ত উন্মুক্ত প্রান্তরে দিকবিদিক হারিয়ে ছুটে যাব, খুব আয়োজন করে কাঁদব। আপনি তারপর পাশে এসে দাঁড়াবেন, খুব নরম করে বলবেন কাঁদে না নীলা, কাঁদছ কেন, আমি আছি তো, তুমি তো হিরে। হিরেদের কি অমন করে কাঁদতে আছে বলো? আপনি কি একটিবারের জন্য হলেও আমায় অমন করে বলবেন? বারবার কেন মিশনের কথা তুলে ভয় দেখান? আমি জানি ওই মিশনে আপনার কিচ্ছু হবে না। আমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আপনার কিছুই হবে না। নীলার পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা। আপনি বিনিময়ে একটু আমার ধৈর্যের প্রার্থনা করবেন কেমন?
স্রষ্টা কেন আমাকে এত কম ধৈর্য দিয়ে বানিয়েছেন? আমি আরও বেশি ধৈর্যশীল হয়ে উঠতে চাই। আজকের মতন বিদায়। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক। আমিন। ইতি। নিরুপমা রহমান, সমতট লেন, ঢাকা। নিরুপমা চিঠিখানা লিখা শেষ করেও কিছুক্ষণ সেটা বুকের সাথে চেপে ধরে রাখল। মনে হলো ভেতরের যন্ত্রণা কিছুটা উপশম হচ্ছে। নিহাদ অনেক আগেই ঘুমিয়ে গেছে, অথচ নিরুপমার চোখে নিদ্রা নামে না। ভেতরে অদৃশ্য বাষ্প জমে ভেতরটা কেমন ভারী হয়ে ওঠে। মনে হয় সেই ভারী বাষ্পে তার দম বন্ধ হয়ে আসবে আর কখনো শ্বাস চলবে না। কিন্তু নিরুপমা তো মরতে চায় না। সে মরলে নিহাদের কি হবে? এই কয়েক বছরে নিরুপমা জগৎ চিনেছে। জগৎ চিনতে গিয়েই মানুষ চিনেছে। এই জগতের মানুষ খুব অদ্ভুত। নিরুপমা জানে তার মৃত্যুতে কেবল নিহাদই হারাবে। সবচেয়ে বেশি অবহেলা, সবচেয়ে বেশি উপেক্ষিত হবে ওই ছোট বাচ্চাটাই। নিরু তো মরতে চায় না। নিরু খুব সুন্দর করে বাঁচতে চায়। স্রষ্টা বুঝি চিরকাল তার কপালে দুঃখই লিখে রাখবেন? সুদিন বুঝি কখনোই আর আসবে না? অরু দুহাত মেলে বলল, আমি এখন এখান থেকে নিচে পড়ব আর তুমি আমায় ধরে নিবে কেমন? অভি আদ্যপান্ত তাকে দেখল। সে দাঁড়িয়ে আছে 6 সিঁড়ি উপরে। হাত মেলার ধরন দেখে মনে হচ্ছে এক্ষুনি পড়বে। আজ জগলুদের বাড়ি এসে সে একটা সিনেমা দেখেছে। তার আবার রোমান্টিক সিনেমা বাদে অন্য কিছু ভালো লাগে না। দেখার পরেই সে নিজেকে নায়িকা ভাবতে শুরু করেছে। অভি থমথমে মুখে বলল, সিনেমা দেখার পর এমন পাগলামি করবে জানলে জীবনেও দেখাতাম না। পড়ো তুমি নিচে। এরপর কোমর ভেঙে ফ্যাচ ফ্যাচ করে কেঁদো। অরুণিমা হাসল। পাখির মতো দুহাত মেলে বলল, আমার কোমর ভাঙবে না, কারণ তুমি আমায় ধরে ফেলবে। পাগল নাকি? জীবনেও না। অরু সত্যি সত্যি দুহাত প্রসারিত করে সমস্ত শরীরের ভার নিচের দিকে ছেড়ে দিল। কয়েক মিলিসেকেন্ডের মাথায় শক্তপোক্ত দুটো হাত খপ করে তাকে চেপে ধরল। অরু চোখ বুজেই মুচকি হেসে বলল, কি? তুমি না বললে তুমি ধরবে না? অভির মুখে স্পষ্ট বিরক্তি। দুই হাতে অরুণিমার সমস্ত ভার তুলে নিয়ে মুখ খিচে বলল, ধরে দুটো চড় দিব এরপর থেকে এমন পাগলামি করলে। আচ্ছা দিও। জগলু মাত্রই ঘর থেকে বেরিয়েছে। ছাদের সিঁড়ির সামনে দুজনকে দেখেই সে তাজ্জব হল। অভি তাকে দেখতেই খেকিয়ে উঠল, হ্যাঁ রে জগলু, পাগলামির কোনো টিকা নাই? থাকলে বল, একে নিয়ে আর পারা যাচ্ছে না। সে অরুণিমাকে কোল থেকে নামিয়ে হনহনিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। জগলু মাথা চুলকে বলল, ব্যাপার কি? তোমাদের কতখানি ভাব হলো? অরু মুখ লটকে বলল, ভাব হবে কেমন করে? সারাক্ষণ মুখটাকে কেমন প্যাঁচার মতন করে রাখে দেখেছ? তা ঠিক। অরু বলল, আমার একদমই ভালো লাগে না জানো। আমাদের জীবনে কোনো একসময় কেউ ছিল, এটা ভাবলেই আমার কষ্ট লাগে। সে কি তাকেও এমন করে নুপুর পরাতো? জগলু হাসল। অরুণিমাকে আশ্বস্ত করে বলল, কেউ নেই তার জীবনে। সে ওসব মিথ্যে বলেছে তোমাকে, তোমাকে জ্বালাতন করার জন্য। আমি তার বন্ধু, আমি জানি সব। তুমিই বলো, তাকে দেখে কি তোমার একবারও মনে হয়েছে যে সে প্রেম ভালোবাসার মানুষ? অরুণিমা দুই দিকে মাথা নাড়ল, কিন্তু মুখের উদাস্বভাব তখনও স্পষ্ট। জগলু বলল, অভি প্রেম ভালোবাসার মানুষ না হলেও তুমি যে আটঘাট বেঁধে তার প্রেমে হাবুডুবু খাচ্ছ তাতে কোনো সন্দেহ নেই। অরু মুখ শক্ত করে বলল, একদমই না। সে আমায় একটুও পাত্তা দেয় না। আমি তাকে একটুও ভালোবাসি না। এহহ বললেই হলো? অরুণিমা ব্যস্ত হয়ে এদিক সেদিকে তাকালো। জগলু বলল, যাও, ছাদে গিয়ে বরের সাথে চন্দ্রবিলাস করে আসো। ছেহ, তার মতো লোকের সাথে নাকি আবার চন্দ্রবিলাস সিগারেটের গন্ধে পাশ ঘেঁষা যায় না। দম বন্ধ হয়ে আসে। তার কাছে কে যায়? অরুণিমা কতক্ষণ এলোমেলো হয়ে বসার ঘরে পায়চারি করল। শেষে ছাদের সিঁড়ির দিকে ছুটতে ছুটতে বলল, ভালো লাগছে না আমার, একটু ছাদ হয়ে আসি। আবার ভাববে না যে আমাদের কাছে যাচ্ছি। আমি একটু ঠান্ডা বাতাস খেতে যাচ্ছি। জগলু দুই ঠোঁট চেপে তার কথা শুনল। সে ধাপধুপ ধূপধাপ শব্দে ছাদে উঠতেই জগলু সিঁড়ির মাথা থেকে সরে এলো। যেতে যেতে কেবল বিড়বিড় করে বলল, যাও। বিশ্বাস করে নিলাম তুমি তাকে একটুও ভালোবাসো না। হামাদ ও হামাদ। অভি পেছনে ফিরল না। অরুণিমা তার পাশাপাশি এসে দাঁড়াল। বলল, সিগারেট খেলে ক্যান্সার হয়। জানি।
জানলে খাচ্ছ কেন? অভি বিরক্ত হয়ে কপাল কুঁচকাল। বলল নিচে যাও তো অরুণিমা। মাথা খেও না আমার। এমন করো কেন? একটু থাকি না এদিকে। থাকো, তবে মুখটা বন্ধ রাখো। অরু মুখের উপর তর্জনী চেপে ধরল। সিগারেটের ধোঁয়ার তীব্র গন্ধে তার কাশ উঠল পরপর দুবার। নিকোটিনের ঝাঁজ এখনও তার শরীর ঠিকমতো সহ্য করতে পারে না। অভি সিগারেটটা মেঝেতে ছুঁড়ে মেরে পায়ের সাহায্যে পিষে নিল। অরু আরেকটু কাছাকাছি এসে বলল, একটা প্রশ্ন করি? হুম। তোমার আমাকে কেমন লাগে? জানি না। আমি দেখতে কেমন? জানি না। তোমার আমাকে একটুও ভালো লাগে না। অভি আগের মতো করেই বলল, জানি না। অরু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি মরে গেলে তুমি কান্না করবে না? অভি পাশ ফিরে তার দিকে তাকাল। গম্ভীর হয়ে বলল, আমার পারু তোমার মতো এত বক বক করে না সারাক্ষণ। এজন্যই তাকে আমার ভালো লাগে। অরুর চোখ দুটো মুহূর্তের ব্যবধানে ভিজে এলো। প্রথমে অভিমান, তারপর তীব্র রাগ। সে দুম করে অভির কাঁধের কাছে একটা কিল বসিয়ে নাক টানতে টানতে বলল, আমাদের বাচ্চা, তোমায় আমি মেরে ফেলবো যদি আর কোনোদিন তুমি তার নাম মুখে নিয়েছ তো। চলবে?